ওকে, আমরা শুরু করি কেমন? ঠিক আছে, রেডি সবাই? আচ্ছা দেখেন, সর্বপ্রথম আমাদের যেটা দেখতে হবে, আমাদের নতুন একটা চ্যাপ্টারে গেছি, সেটা হচ্ছে ভাউচিং এবং ভেরিফিকেশান। ভাউচিং মানে কি বোঝেন? ভাউচার করি না, বুঝতে পারবেন। ভাউচার মানে হচ্ছে, মনে করেন আপনাদের বিভিন্ন অনুষ্ঠান থাকে না, মাঝে মাঝে আপনাদেরকে বিভিন্ন অনুষ্ঠানের দায়িত্ব দেওয়া হয় না। যেমন মনে করেন আপনারা ট্যুরে গেছেন, ট্যুরে যাওয়ার সময় দেখবেন পানি কেনার দায়িত্ব থাকে না, যে বিভিন্ন সময় পানি কিনতে হয়েছে, ফুল কিনতে হয়েছে, এই করতে হয়েছে, সেই করতে হয়েছে, অনেক কিছু। তো দেখবেন যখন ভাউচিং করা হয়, ভাউচিং করা মানে হলো আপনি যে জিনিসগুলো কিনছেন, এই কেনা জিনিসগুলোর আসলে ডকুমেন্ট আছে কিনা। মনে করেন অনেক সময় প্রত্যেকটা জিনিসের দাম ওঠানামা করে না, যখন দাম ওঠানামা করে তখন দেখবেন, দাম যখন ওঠানামা করে তখন দেখবেন আপনার ওই জিনিসটা কত তারিখে আপনি কিনছেন আর কত টাকা নিয়েছিল, এটার একটা ডকুমেন্ট দেওয়া হয়। এই ডকুমেন্টটাই হচ্ছে ভাউচার। এই জিনিসটা দেখেন তো, ভাউচার না? এখন দেখবেন এখানে কিন্তু কোন প্রতিষ্ঠান, এটা কিন্তু কোনো প্রতিষ্ঠানের নাম উল্লেখ করা নাই। এখন মনে করেন আপনি বই কিনতে গেছেন নিউ মার্কেটে, এখন নিউ মার্কেট থেকে যখন বই কিনতেছেন, এখন মনে করেন যদি আপনি চান যে ভাই আপনার আমাকে একটা ভাউচার দিয়ে দেন, যদি কোনো কারণে এটা কি করতে হয়, চেঞ্জ করতে হয়, তখন ভাউচারটা দেখানো যাবে। কারণ তখন কি হবে, ওই যে বইয়ের দোকান আছে, ওই বই দোকানদার দেখবেন তাদের ওই দোকানের নামে একটা ভাউচার থাকে, যে বইয়ের দোকান ওই বইয়ের দোকানের নামে একটা ভাউচার থাকবে। ওরা কি করবে, ওর নিচে আপনি যে বইটা কিনছেন, যেমন মনে করেন বাংলা সাহিত্যের ইতিহাস একটা বই কিনছেন, কিংবা মনে করেন যে ইংলিশ লিটারেচারের একটা বই কিনছেন, তো সেক্ষেত্রে হয়তোবা মনে করেন আপনার ওই বইটার নাম উল্লেখ করবে আর পাশে টাকার অ্যামাউন্ট দেবে, এবং তার নিচে হয়তোবা লেখা থাকবে পেইড অর ডিউ। সাধারণত ডিউ হওয়ার উপায় নাই, কারণ আপনাকে বাকিতে বই দিবে না, তো সাধারণত নিচে কী লেখা থাকবে, ক্যাশ পেইড। তো এই যে ডকুমেন্টটা, এই ডকুমেন্টটাকেই বলে হচ্ছে ভাউচার। এবং দেখবেন এই ভাউচারটা তো আপনি পেলেন, ভাউচারটা পাওয়ার পরে কি হচ্ছে, আপনার ক্যাশ চলে যাচ্ছে না? ক্যাশ চলে যাওয়ার পরে এরপরে কোনটা হচ্ছে, ভাউচিং। ভাউচিং মানে হলো আপনার এই যে ভাউচারটা গেল, ভাউচারটা যাওয়ার পরে আপনাকে এইটা একটা ডকুমেন্টেশন করা দরকার হয় না? ডকুমেন্টেশন মানে হচ্ছে, মনে করেন আপনি প্রথমে কত টাকা দিছিলেন, হয়তোবা মনে করেন আমাদের একটা বুক অফ অ্যাকাউন্টসে যদি আমরা ধরি, আপনি হয়তোবা আমরা এই যে লেনদেন করছিলাম মনে আছে প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিংয়ে, তো সর্বপ্রথম আমাদের ট্রানজ্যাকশানসটা হয়তোবা এরকম আছে যে পারচেজ, আমরা হয়তো যে কোনো যে জিনিস ধরলাম, যেমন পারচেজ আপনার বুকসই ধরলাম, বা বুকস দিলে পরে আবার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে সমস্যা হবে, যে বইয়ের দোকান নাকি সাধারণ দোকান। আমরা এখানে হয়তো বা দিই ইকুইপমেন্ট দিই, $10,000 দিই এটা। এখন একটা জিনিস মনে করেন তো, আমরা ইকুইপমেন্ট আর ফার্নিচার কিনি না অনেক সময়। ইকুইপমেন্ট মনে করেন যে সবসময় আসলে ইলেকট্রনিক ইউজের জন্য যেগুলো থাকে সেগুলো ইকুইপমেন্ট। এখন আপনি বলতে পারেন যে স্যার রকিং চেয়ারগুলো আছে ওগুলোও তো কারেন্টে চলে, তাহলে ওগুলো কি ইকুইপমেন্ট? না, ওইটা ফার্নিচার। ঠিক আছে, মানে সব কিছু আসলে কিছুতে একটা কী থাকবে, মিল থাকবে, অমিল থাকবে। তবে মনে রাখবেন ইকুইপমেন্টগুলো সবসময় কী হয়, ইলেকট্রোনাইজ হয়, আর ফার্নিচারগুলো কি ইলেকট্রোনাইজ হয়? ইলেকট্রোনাইজ কম হয়। ঠিক আছে, এখন যদি আপনার ফ্রিজ হয় তাহলে কি হবে, ইকুইপমেন্ট না ফার্নিচার? ইকুইপমেন্ট হবে। তো এখন দেখুন আপনি কিনছেন কত টাকা দিয়ে, 10,000। এখন প্রথমে যখন এই যে 10,000টা কিনতেছেন, এটা ট্রানজ্যাকশান না? ট্রানজ্যাকশান হচ্ছে। তো ওই যে দোকানদার বা যিনি আসলে সেলার, যিনি যখন এটা সেল করছেন, তখন কিন্তু আসলে কি করছেন, এরকম একটা ভাউচার দিয়ে দিয়েছেন। এই ভাউচারটা দেওয়ার পরেই কিন্তু আপনি দেখবেন যে সেকেন্ড স্টেপে যে আপনি এখানে কি করতে পারতেছেন, জার্নাল করতে পারতেছেন। এখন জার্নাল যখন করেন তখন কিন্তু দেখবেন যে আমাদের জাবেদার ছকটা ছিল এরকম না, এখানে কি ছিল, ক্রেডিট, ডেবিট, ভাউচার নাম্বার, আর এ পাশে ছিল ডেট। মনে আছে? এটা কি ডেট না, এটা হচ্ছে পার্টিকুলার্স, আর এটা হচ্ছে কি ভাউচার নাম্বার। আমাদের ভাউচারে কিন্তু একটা নাম্বার দেওয়া থাকে, বুঝতে পারছেন?
এখন কোনো কারণে মনে করেন আপনার ভাউচার নাম্বার, ওই ভাউচারে যে নাম্বারটা দেওয়া আছে সেটা দেওয়া থাকে এবং এখানে কিন্তু তারিখও দেওয়া থাকে, ঠিক আছে। এবং এটা হচ্ছে কি ডেবিট টাকা, ক্রেডিট টাকা, অ্যামাউন্ট টাকা বা যাই বলি। তো একটা জিনিস দেখেন, আমরা হয়তো বা এখানে ভাউচারের কোনো ডেট নেই, মানে সিরিয়াল নেই বা নাম্বার নাই, আমরা হয়তো বা এই ভাউচারের নাম্বার দিয়ে দিলাম হয়তো বা 377576, কারণ এই ভাউচারে দেখবেন যে প্রত্যেকটা ভাউচারে কিন্তু একটা স্পেসিফিক নাম্বার থাকে। নাম্বার মানে তো বোঝেন, সিরিয়াল নাম্বার থাকে বা ওদের হচ্ছে একটা মানে যে কোনো একটা হচ্ছে দেখবেন ভাউচার হোক আর চেক হোক বা কিংবা হলো আপনার সিম্পল কি বলে আপনার ওই যে আমরা টাকা জমা দিই না, পে অর্ডার জমা দিই, পে অর্ডারও দেখবেন একটা রিসিট নাম্বার থাকে। তো এটা সিরিয়াল নাম্বার বলেন বা যে নাম্বারই বলেন, ওইটা আসলে আমরা ভাউচার নাম্বার হিসেবেই ধরে নেব। তো ভাউচার নাম্বার কত ছিল দেখেন তো, 3576 না? তো তখন এইখানে আপনি ভাউচার নাম্বার দিবেন 3576, আর এখানে জাবেদা কি হবে, ইকুইপমেন্ট অ্যাকাউন্ট ডেবিট, তাই না? আর ক্যাশ ক্রেডিট, টাকা হবে কত, 10,000। এটা তো আপনি রেকর্ড করে ফেললেন না? এখন অডিটিংয়ের এখন এইখানে যদি কখনো কি হয়, ভুল হয়ে যায়, যেমন আপনার ভাউচারে লেখা আছে হয়তো বা 10,000, আপনি হয়তো বা বুকস অফ অ্যাকাউন্টে লিখছেন 1,000। এখন মনে করেন তো হিসাব মিলবে কি না? কেন, হিসাব তো মিলে যাবে, রেওয়ামিল মিলবে না? আমি যদি দুই দিকে 1,000 লিখি, হ্যাঁ, না ওই রকম হলে তো মিলবে না। জাবেদাই কি এরকম ভুল করে যে এক পাশে 1,000 এক পাশে 10,000 লিখছে? জাবেদা তো দেখলে বোঝা যায়, তাই না? মানে টোটালি যদি 9,000 অমিট হয়ে যায় তারপরে রেওয়ামিল মিলবে না? মিলবে। তো এরকম যখন আসলে আমাদের রেওয়ামিল মেলে বা বুকস অফ অ্যাকাউন্ট মিলে, তখনই আসলে আমরা কিন্তু ধরতে পারি না যে সমস্ত বুকস অফ অ্যাকাউন্ট কিন্তু ভুল নেই, এই কথাটা ধরা যায় না। তখন করতে হয় কি, এর যত রসিদ আছে এই রসিদের সাপেক্ষে এর লেনদেনগুলোকে আরেকবার চেক করতে হয়, বুঝতে পারলেন? এখন বিষয়টা হলো সাধারণত এই ক্ষেত্রে টেস্ট চেক বেশি করে, যেমন মনে করেন একটা প্রতিষ্ঠানে হয়তো কয়েক হাজার রিসিট আছে, এখন কয়েক হাজার রিসিট তো চেক করা সম্ভব না, তখন ওরা করে হয়তো বা যে কোনো একটা ডেট বের করে, যদি ভুল অনুমান করতে পারে। এখন এই ভুলটা রেওয়ামিলে ধরা পড়বে না, কিন্তু মনে করেন যখন ক্যাশ চলে গেছে না, 10,000 টাকা ক্যাশ চলে গেছে কি না, এখন মনে করেন যে 10,000 টাকার ক্যাশটা চলে গেছে আর আমাদের হাতে যে ক্যাশ আছে, এই দুই ব্যালেন্সের ভিতর পার্থক্য হয়ে যাবে না? এখানে 10,000 টাকা ক্যাশ, তখন আমাদের অ্যাকাউন্টে বুকস অফ অ্যাকাউন্টের ক্যাশ 9,000 টাকা কম দেখানো হবে, কিন্তু দেখা যাচ্ছে হাতে ক্যাশ আছে 1,000, কিন্তু আমাদের বুকস অফ অ্যাকাউন্টে ক্যাশ লেখা আছে 10,000। তখন কিন্তু বোঝা যাবে কোথাও না কোথাও একটা সমস্যা চলতেছে, ঠিক আছে? মানে এটা হচ্ছে ফিজিক্যাল অ্যামাউন্ট অফ চেক আর হচ্ছে বুকস অ্যামাউন্টের চেক, সেখানে ধরা পড়বে। তো যাই হোক, এই বিষয়টা এই পর্যন্ত বোঝেন। তো যখন আসলে কি অডিট করতে কেউ আসে, তখন বলেন তো ওরা পুরাপুরি যদি মনে করেন 1 লাখ ভাউচার থাকে, 1 লাখ ভাউচার কি চেক করে? ওরা কি করে বলেন তো? ভাউচার থাকে, ওরা সাধারণত টেস্ট চেক করে। টেস্ট চেক মানে হচ্ছে মনে করেন ওদের কাছে ভাউচার আছে হয়তো বা 1 লাখ, এখন 1 লাখ ভাউচার চেক করতে তো কমপক্ষে 1 মাস লাগবে। তখন করবে কি, ওই যে দেখেন না যে কিছু কিছু জায়গায় আপনার ওই মানে যে কোনো একটা অ্যামাউন্ট বা যে কোনো ফিগার ওদের যেখান থেকে খুশি ওখান থেকে নিয়ে ওরা হয়তো বা যে কোনো একটা নির্দিষ্ট ডেট কী করবে, ম্যাচ করবে। ম্যাচ করে যদি ওভারঅল দেখে যে না ঠিক আছে, তাহলে ওভারঅল ভাউচিংয়ের সিস্টেমটা ওরা আসলে কী করে, যে সঠিক আছে এটা ধরে নেয়। কিছু কিছু আছে যেগুলো অনেক বড় প্রতিষ্ঠান, সেক্ষেত্রে আছে কিছু কিছু যে পুরোপুরি ইন্টারনাল অডিটর নিয়োগ করা থাকে, ওরা কিন্তু প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি ভাউচার উইল বি ভেরিফাইড যখন ইন্টারনাল অডিটর নিয়োগ থাকে। আর সাধারণত এক্সটার্নাল অডিটার্স যাদেরকে দিয়ে স্ট্যাটিউটরি অডিট করানো হয়, যেমন মনে করেন আমাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের সত্যতা যাচাই করানোর জন্য যেটা করা হয়, এটার জন্য আসলে ওরা সবগুলো করে না, ওরা টেস্ট চেক করে। যেমন মনে করেন আমরা যখন ভাত রান্না করি তখন কি প্রত্যেকটা ভাত দেখি যে সিদ্ধ হয়েছে কি না, কী করি, একটা ভাত উঠাইনি, ধরে নিই যে না এই অনুপাতেই সবগুলো হয়েছে, তখন ওরা ওই টেস্ট চেকের মতোই ব্যবস্থাটা গ্রহণ করে, যে একটা অ্যামাউন্ট নেয় ওই অ্যামাউন্টের উপর বা একটা ভাউচার দিয়েই কাজ করে। এ পর্যন্ত বোঝা গেছে? ভাউচার আর ভাউচিং কোন জিনিস বোঝা গেছে না? এরপরে হলো ভেরিফিকেশান।
ভেরিফিকেশানটা আসলে কি বলেন তো? আপনি যাচাই করা যে আসলে আপনি যখন কি করতেছেন, প্রথমে এই যে এটাকে চেক করতেছেন না, এটাকে রেকর্ড তো করা হলো, রেকর্ড করার পরে এটা আসলে চেক করা হয়, এই চেকটাকেই বলে হচ্ছে ভেরিফিকেশান। যেমন মনে করেন আমরা আগের ক্লাসে কি পড়ছিলাম, ইন্টারনাল চেক পড়ছিলাম না? ইন্টারনাল চেকে একটা বিষয় ছিল, মনে করেন আমি এটা মুছে দিই, যদি আপনি ব্যাংকে যান সাধারণত, তখন মনে করেন এটা যদি মনে করেন আপনি ক্যাশ বুক ধরেন, তো ওই ক্যাশ রিসিটে সাধারণত যারা ক্যাশে বসে থাকে ওরা করে কি, মনে করেন যখন রিসিপ্ট হচ্ছে, কেমন হয়তো বা মনে করেন এখানে অ্যামাউন্ট দেওয়া আছে, যেমন ক্যাশ বুক, এখানে ভাউচার নাম্বার, এখানে অ্যামাউন্ট, এবং এখানে দেখবেন যে সিগনেচার থাকে, যেমন সিগনেচার, আর এখানে মনে করেন ডেট উল্লেখ থাকে, এখানে ডেট, এখানে পার্টিকুলার্স আসলে কোন নাম্বারে কি করা হয়েছে, আর এখানে হচ্ছে কি ওই ভাউচার নাম্বার দেওয়া থাকে বা সিরিয়াল নাম্বার, ভাউচার নাম্বার, আর এখানে হচ্ছে টাকা। এখন মনে করেন যে লোক সরাসরি টাকা নিছে সে কিন্তু কি করে বলেন তো, সরাসরি এদিকে খেয়াল করেন, যে লোক মনে করেন 2024 সাল, আপনি মনে করেন জানুয়ারির 1 তারিখ, এখানে মনে করেন কোনো কারণে আপনি কি করছেন, কেউ হয়তো বা মনে করেন ব্যাংকে টাকা জমা দিচ্ছে, হয়তো বা যে কোনো ডিপোজিটের মাধ্যমে, বা দেখবেন আপনারা এই যে পরীক্ষার ফি জমা দেন না, এখন হয়তো বা আপনারা মনে করেন যে কোনো রিসিটের মাধ্যমে এখানে ফি জমা দিচ্ছেন, এখানে ফি লিখলেন, আর এখানে ভাউচার নাম্বার হয়তো বা 76, আর এখানে টাকার অ্যামাউন্ট মনে করেন যে হয়তো বা 1000। তো প্রথম যেজন থাকে এখানে আসলে এই ঘরগুলো এরকম করে দাগ কাটা থাকে, প্রথম যেজন থাকেন তিনি কিন্তু এই অ্যামাউন্ট পর্যন্ত লেখেন, এখানে কিন্তু পরবর্তীতে এখানেই সিগনেচার করেন না বা মনে করেন চেক করেন না, এই পরবর্তীতে যে ইনি লেখার পরে এই রিসিট থাকে না, এই যে ভাউচারের যে রিসিটটা, ভাউচারের রিসিট বা ব্যাংকের রিসিট বা যেটাই বলি, ইনি করেন কি এই রিসিটটা দেখেন, এই রিসিটটা দেখার পরে এর নিচে একটা টিক দেন, টিক দিয়ে এটা ওকে বা যে কোনো একটা সিম্বল এখানে দিয়ে এরপরে এখানে সিগনেচার করে দেন যে এই ভাউচারের অনুপাতে যে 10,000 টাকা লেখা হয়েছে এটা সঠিক, এবং ইনি দ্বিতীয়জন যিনি তিনি এখানে সিগনেচার করেন। আবার এই ফাইলটা হয়তো বা এখানে 4-5টা ভাউচার আসলে দ্বিতীয়জনের কাছে আসে, ইনি এটা চেক করে এটা হচ্ছে কি করে বুকস অফ অ্যাকাউন্ট ফাইনাল করে দেয়। আবার প্রথমজন কি করে, যিনি ক্যাশ গ্রহণ করতেছেন, আবার এই 3টা লেখেন, আবার দ্বিতীয়জনের কাছে পাঠাই দেন, দ্বিতীয়জন আবার এটাকে টিকমার্ক দিয়ে এখানে সিগনেচার করে দেন যেটা সঠিক আছে। এই একই সময় কিন্তু কি হচ্ছে দেখেন তো, ভাউচারও করা হয়ে যাচ্ছে, মানে ভাউচারগুলোকে ভাউচিংও হয়ে যাচ্ছে এবং ভেরিফিকেশনও হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন? মানে ভাউচিং করতেছে কোনজন, 2জন লোক বসে আছে না, প্রথম লোক করতেছে কিন্তু এই পর্যন্ত হচ্ছে 1 নাম্বার এমপ্লয়ি করতেছে, আর এর পরের যে 2টা স্টেপ এটা হচ্ছে কত নাম্বার এমপ্লয়ি করতেছেন, 2 নাম্বার এমপ্লয়ি করতেছেন। তার মানে দেখেন একই সাথে কয়টা হয়ে যাচ্ছে। ভাউচার তো যখন আসলে যারা টাকা জমা দিতে যান, আপনারা ব্যাংকে পে অর্ডার করছেন না, ব্যাংকে টাকা জমা দিতে গেলে চেক আপনার লিখে নিয়ে যেতে হয় না, টাকা জমা দিতে গেলে পে অর্ডারের ডিটেলস আপনার লিখতে হয় না, তো ওই পে অর্ডারের ডিটেলস তো মনে করেন যিনি জমা দিচ্ছেন বা যিনি কিনতেছেন বা যিনি যেটা করবেন তিনি করে নিয়ে আসতেছেন। আর ব্যাংকের যে কাজ বা ব্যাংকের যারা থাকেন তারা হচ্ছে কি প্রথমে ওই জিনিসটা লিখতেছেন 1 নাম্বার কর্মী, 2 নাম্বার কর্মী কী করতেছে, ওইটাকে ভেরিফাই করতেছে এবং ওইটাকে ভেরিফাই করে ওকে করতেছে, বোঝা গেল? তো এই যে ভাউচারের ভিত্তিতে যখন আপনারা কি করতেছেন, এই জিনিসটাকে লিখতেছেন এবং দ্বিতীয়জন কর্তৃক এটাকে ভেরিফিকেশন করা হচ্ছে, এই পদ্ধতিটাকেই বলে হচ্ছে ভাউচিং এবং ভেরিফিকেশন, বোঝা গেল? এখন বিষয়টা হলো যে অডিটিংয়ে স্যার এতটা নর্মাল জিনিসটা কেন দরকার, মানে ভাউচার এবং ভেরিফিকেশন এটা তো আমরা সবাই জানি, একজন লিখলো আর একজন রেকর্ড করে দিল। আসলে এই সবচেয়ে সহজ বিষয়ের ভিতর সবচেয়ে কঠিন বিষয় লুকায় থাকে। আপনার যত ফ্রড হয় সব এই ভাউচারের ভেতরে হয়। কিভাবে হয় এখন হচ্ছে এটা ডিটেক্ট করার পালা। সাধারণ প্রসিজার কিন্তু খুব ইজি না, যে আপনি একটা বই কিনলেন,
বইয়ের দাম হচ্ছে 10 টাকা, 10 টাকা লিখে দিল। এখন ওই যে বই বুকস অফ কোম্পানি আছে সেও লিখে রাখলো 10 টাকার বই বিক্রি, সে 10 টাকা লিখে হিসাব করে ফেললো, ব্যাস ক্লিয়ার। কিন্তু কথা হলো বই বিক্রেতা যদি মনে করেন 1000 টাকার বই বিক্রি করে ভাউচার করলো, ভাউচারে যদি লেখা রাখে 100 টাকা, তো এইটা কিভাবে ধরতে হবে? কথা বুঝতে পারছেন? আবার মনে করেন আপনি কোনো একটা জায়গা থেকে জিনিস কিনে নিয়ে আসলেন, মানে অডিটিংয়ের কাজ হচ্ছে এইখানে, অডিটিংয়ের কাজ কিন্তু রেগুলার জায়গায় না। আবার মনে করেন আপনি অনেক সময় কী করেন, আপনারা অনেক জিনিস কিনে আনেন না বিভিন্ন জায়গা থেকে, হয়তোবা আপনি কোনো একটা জিনিস কিনতে গেছেন, আপনাকে যে কোনো একটা দায়িত্ব দেওয়া হয়েছে, তো ওইখানে হয়তোবা বিল হয়েছে হচ্ছে 1500 টাকা। এখন আপনি দোকানদার মামাকে বললেন, মামা আপনি ভাউচারটা আমাদেরকে দিয়ে দেন, আমরা লিখে নিবানি, আপনারা কষ্ট করে লেখার দরকার নেই। তো দোকানদার মামাকে যদি এটা বলেন, দেখা যাচ্ছে দোকানদার মামা কিন্তু রাজি হয়ে যাবে, বলবে ঠিক আছে মামা নিন, আপনি লিখে নিন। এখন আপনি কিনছেন কত টাকার? 1500 টাকার। আপনি ভাউচার করছেন কত টাকার? 2000 টাকার। 15,000 করলে ধরে ফেলবে। আর যদি 2000 টাকা করেন, পরবর্তীতে কি এটা কি আর ধরা যাবে? সাধারণ না, এই ক্ষেত্রে যদি সরকারি দল আর বিরোধী দল দুই দল মিলেই যদি দেশ বিক্রি করে, আপনি কি করবেন? এখন ভাউচিংয়ের যে বিষয়গুলো, আমাদের বিদেশে টাকা রপ্তানি হয় না, পাচার হয় না, ওই তো এটা হয় কীভাবে? এই ওভার ভাউচিংয়ের মাধ্যমে। এটা যেটা করা হলো এটাকে বলা হচ্ছে ওভার ভাউচিং। জিনিসটা কিন্তু সহজ হলেও এর ভিতরে কিন্তু অনেক শুভঙ্করের ফাঁকি আছে। আপনি বিদেশে যখন পণ্য পাঠাচ্ছেন বা বিদেশ থেকে যখন আপনি পণ্য আনতেছেন, দেখা গেল আপনি পণ্য আনতেছেন বা ইম্পোর্ট করতেছেন $1000 পণ্য, যদি ওই ভাউচিং করার সময় এখানে $1,00,000 পণ্য হিসাবে ওইটাকে চিহ্নিতকরণ করা হয়, তাহলে কি হবে? বাকি $99,000 বিদেশে চলে যাচ্ছে না? সেটা কি আসলে আপনি ইম্পোর্ট করতেছেন? বুঝতে পারছেন বিষয়? একে বলে হচ্ছে ওভার ইনভয়েসিং। তার মানে কি, আপনার ইনভয়েস ছিল কয় টাকার আর ইনভয়েস করছেন কয় হাজার টাকার? 1,00,000 টাকার। তার মানে ওই বিদেশের লোক পাবে হচ্ছে $1,000, আপনি পাঠাচ্ছেন কয় হাজার ডলার? $1,00,000। তো এবার বাকি যে $99,000 আপনি নিয়ে যাচ্ছেন, এটা নিয়ে তো ওইখানে আপনি কি করবেন? ছুটে বেরোবেন। আপনি যদি এখন দোকান থেকে এই নিচ থেকে একটা মনে করেন প্রিন্টার কেনেন, এটা কি আমি চেক করতে যাব? এখন ব্যাংকিং সিস্টেমে তো আপনার ওরা তো ডিল করতেছে, যিনি যাকে দিয়ে রিসিপ্টটা করাচ্ছেন, মনে করেন এখানে মিস্টার কে, মনে করেন মিস্টার হচ্ছে ট্রাম্প, ঠিক আছে? এখন মিস্টার ট্রাম্প হয়ে গেছে নাকি? আচ্ছা, মিস্টার ট্রাম্পের কাছ থেকে মনে করেন আপনি ডিল করতেছেন। এখন ট্রাম্প তার ওই পণ্যের দাম 1,00,000 টাকায় চূড়ান্ত করছে কর্তৃপক্ষকে, যে আমার এই পণ্যের দাম 1,00,000 টাকায়। তো তখন আসলে কি করবেন? বোঝেননি? এই ওভার ইনভয়েসিং এবং মনে করেন যে ওভার ইনভয়েসিং আর হলো কি বলে, এটার বিপরীতটা ভুলে গেলাম, মানে লো ইনভয়েসিং। এটা হচ্ছে দুই পক্ষের সম্মতিতে করা হয়। এখন মনে করেন আপনি যখন যে কোনো একটা জিনিস বিক্রি করতেছেন, যেমন ফোনগুলো কখন বিক্রি করা হয়, বিভিন্ন সময় বিক্রি করা হয় না? এখন ওরা ওই প্রোডাক্টের দাম, আইফোন কোম্পানি তাদের প্রোডাক্ট কত টাকায় বিক্রি করবে, এটা কি যে কোনো দেশের সরকার নির্ধারণ করতে পারবে? এখন ওই যে কোম্পানি বা শপ আছে, তাদের দেখা গেল স্পেসিফাইড ডিজাইনড প্রোডাক্ট, তারা ওই প্রোডাক্টের দাম অত টাকায় ভাউচার করে দিছে। এটা কিন্তু ব্যাংক কিছুই করতে পারবে না, বা ধরতেও পারবে না, কোশ্চেনও তুলতে পারবে না। বলবে যে এখানে যদি আপনি এত কত টাকা মনে করেন কি করেন পরিশোধ করেন তাহলে হচ্ছে, তা না হলে হচ্ছে না। এবং বিদেশ থেকে যখন আমরা পণ্য আমদানি বা রপ্তানি করি, তখন বলুন তো কিসের মাধ্যমে করা হয়? একটা মাধ্যম ছিল এলসি, রাইট? এটা হচ্ছে লেটার অফ, এবং এখানে মাধ্যম থাকে কে? ব্যাংক থাকে না? তার মানে হচ্ছে ব্যাংক শুধুমাত্র ওই নির্দিষ্ট পরিমাণ টাকাই পরিশোধ করবে। এই টাকা কি বেশি দিচ্ছে বা কম দিচ্ছে এর হিসাব ব্যাংকের না। এলসি খুলতে হবে এই মিস্টার ট্রাম্পের পক্ষে, ওই দেশের ব্যাংক এলসি করে দিবে। আর মনে করেন আমাদের দেশের একজন নাম বলি, এটা কে? মিস্টার
জয়, ঠিক আছে। এই না, এটা হচ্ছে মনে করেন মিস্টার রহিম। আচ্ছা, মনে করেন এখানে মিস্টার রহিম। তাহলে একটা জিনিস লক্ষ্য করেন, এই কথা না, তাহলে একটা জিনিস লক্ষ্য করেন, মিস্টার রহিম এখানে যেটা করতেছেন, মিস্টার রহিম কি করতেছেন, যখন ভাউচিং করতেছেন, মিস্টার রহিমের পক্ষে মনে করেন বাংলাদেশের একটা ব্যাংক আছে, আমরা কোন ব্যাংক দিব, বেসরকারি যে কোনো একটা ব্যাংক, না সরকারিই দিই, মনে করেন এখানে এক্স ব্যাংক আর এটা হচ্ছে ওয়াই ব্যাংক, ঠিক আছে। মনে করেন কোনো ব্যাংকের প্রমোট না করে আমরা যে কোনো একটা সিম্বল দিয়ে দিলাম। তো দেখুন এই দুইটার ভেতরে কাজ হবে কিন্তু ওই দুইটা ব্যাংকের মধ্যেও কাজ করা, এছাড়া কিন্তু আর কিছু না। এখন কেউ যদি ওভার ইনভয়েস করে রাখে বা কি হয় লো ইনভয়েস করে রাখে, তার দায়িত্ব কিন্তু ব্যাংকের না। ব্যাংকের কাজ হচ্ছে ওই নির্দিষ্ট পরিমাণ টাকা নির্দিষ্ট সময়ে ট্রান্সফার করা, এবং এই ভেতরে কি হবে না হবে এইসব বিষয় যাচাই করা বা একটু খুঁটিয়ে দেখা বা খতিয়ে দেখা, এটা বাংলাদেশ ব্যাংকের কাজ। বোঝা গেল? কিন্তু ওই কোম্পানি যদি মনে করেন তাদের পণ্যের দামই নির্ধারণ করে $1,00,000, তাহলে কিন্তু আর কোনো পক্ষই কোনো কিছু করতে পারবেন না। বোঝা গেল বিষয়টা? মনে করেন ওই কোম্পানি $1,000 আমাদের ভাউচার দিচ্ছে, যে তুমি আমাদের তোমাদের দেশের গভর্নমেন্টকে দেখাবে $1,000 তোমার ভাউচার দিচ্ছে, ও তো ব্যাংকের মাধ্যমে $1,00,000 পাঠাইতেছে, ওইটা তো করতে হবে না? বুঝি না, আরেকবার বলেন। ওই দেশ থেকে স্যার আমার $1,000 ভাউচারই বানায় এনে দিল বাংলাদেশে, আমার কিছু ফ্রেন্ড আছে যেটা আমার ফ্রেন্ড হয়, আমার বানায় দিল যে আমি $1,000 ভাউচারই তোমার দিলাম, তোমার এত টাকা থাকে হবে, কিন্তু আমি $1,00,000 যে ব্যাংকের মাধ্যমে পাঠাইতেছি $1,00,000, এটা আমি তোমার কথা যাবো না বাংলাদেশ ব্যাংকের কাছে না, আপনার মানে রিসিট এলসিতে আপনার কত টাকার অ্যামাউন্ট দেখাবেন? $1,00,000 দেখাবেন। ওই দেশের যে আছে আপনার ফ্রেন্ড, ও কয় লাখ টাকার দেখাবে? 1,000 না, ও $1,00,000 দেখাবে। তাহলে তো দুইজনের, এটা এখানে দুইজনের সম্মতিতে হবে। মানে ওইখানে আপনার যে ফ্রেন্ড আছে সে তার সাথে তো আপনার কথা হবে যে এই জিনিসটা, এখন মনে করেন আপনি যে বাকি 99 লাখ মানে $99,000 নিচ্ছেন, এটা কিন্তু সেও একটা কমিশন নিবে, বুঝতে পারছেন? কারণ হয়তো বা লিগ্যাল ওয়েতে $99,000 নিতে গেলে আপনার যে খরচ হচ্ছে, তাকে কিছু টাকা কমিশন দিলে অত খরচ হচ্ছে না। বা আপনি হয়তো বা দেখবেন বাইরের দেশে টাকা পাঠানো কিন্তু খুব কঠিন। আমেরিকায় যদি আপনি স্টুডেন্ট ভিসায় যান, তাহলে কিন্তু আপনার একজন স্টুডেন্ট হিসাবে আপনি কেমন বাসায় থাকতে পারবেন এবং প্রত্যেক দিন কতটুকু খেতে পারবেন আর কতটুকু আপনার ডেইলি এক্সপেন্স হবে, তার উপরে কিন্তু আপনার অ্যানুয়াল অ্যামাউন্ট দেওয়া থাকে। আপনি একজন স্টুডেন্ট হয়ে কিন্তু ওর বেশি টাকা ওই দেশে নিতে পারবেন না, বুঝতে পারছেন? এটা বাংলাদেশের মতো এরকম না যে আপনি ইচ্ছা করলেন যা কিছু করলেন এরকম। এখন ওই রকম যখন হয়, সেক্ষেত্রে কিন্তু টাকাগুলো আপনি যখন ব্যবসায়ী মাধ্যমে করতেছেন বা অন্য মাধ্যমে করতেছেন, টাকাগুলো কিন্তু ঢোকে সবসময় ওভার ইনভয়েস অথবা লো ইনভয়েসের মাধ্যমে। এখন যারা ব্যবসায়ী তাদের সোর্স অফ মানির উৎস কি? বিজনেস। এটা যদি ধরা হয় সেক্ষেত্রে জরিমানা করা হয়, যে হয়তো আপনি এত টাকা ফ্রড করছেন, এটার পার্সেন্টেজ বা ওই নির্দিষ্ট পরিমাণ টাকা হয়তো বা বাজেয়াপ্ত করে সরকার নিয়ে নিল, কিংবা হচ্ছে এটার উপর একটা নির্দিষ্ট পরিমাণ ফি দিল বা চার্জ করলো। এইটা ছাড়া আসলে খুব একটা বেশি এটার পানিশেবল বা সিস্টেমে সেরকম কিছু থাকে না আসলে। বোঝা গেল? কারণ সিস্টেমটা তো বুঝতে পারছেন। আপনি দেশের বাইরে যত টাকা পাচার হয় সব কিন্তু সবসময় ওভার ইনভয়েস কিংবা লো ইনভয়েসের মাধ্যমে হয়। ব্ল্যাক মানি যে সবসময় পাচার হচ্ছে সেটা তো মনে করেন যে আপনি বলতেছেন, ব্ল্যাক মানি বলতে কি, যেটার উপরে আসলে ট্যাক্স দেওয়া হচ্ছে না। ট্যাক্স দেওয়া, আপনি শোনেন, আপনার টাকা সাদা হোক আর কালো হোক, আপনি টাকা নিয়ে যদি দোকানে যান, আপনার টাকা কি দোকানদার আপনাকে ফ্যাসিলিটি দেবে না? তাহলে আপনার টাকা সাদা হচ্ছে বা কালো হচ্ছে সেটাতে আপনার সমস্যা কী? বোঝেননি বিষয়টা? আপনার টাকা হোয়াইট হোক আর ব্ল্যাক হোক, আপনার টাকার গায়ে কি লেখা আছে এটা হোয়াইট? আপনার 500 টাকা নতুন হোক আর পুরাতন হোক, ভ্যালু কত? 500। আচ্ছা, আচ্ছা, টাকা পাঠানোর কনসেপ্টটা বোঝেন? যে আপনি আমেরিকায় যখন টাকা পাঠাচ্ছেন এটার কনসেপ্ট বোঝেন? ব্ল্যাক, শোনেন, ব্ল্যাক, শোনেন, ব্ল্যাক বা হোয়াইট কনসেপ্ট এখানে ওইটা ভুলে যান।
আপাতত এটা রাখেন যে আপনি বিদেশে কীভাবে, আপনি মনে করেন আপনি এখন কানাডাতে একটা বাড়ি কিনবেন, এখন আপনার কানাডাতে সরাসরি যদি আপনি বাড়ি কিনতে টাকা পাঠাবেন কীভাবে বলেন? নিজের ব্যাংক থেকে আপনি কানাডায় যখন টাকা পাঠাইতে যাবেন বা মনে করেন বাড়ি কেনার জন্য কানাডায় টাকা পাঠাবেন, তখন কিভাবে পাঠাবেন? আপনার মনে করেন ওইখানে নির্দিষ্ট যে ইনসেন্টিভগুলো আছে বা যে সিস্টেম আছে, লিমিট আছে। আপনি যখন যাবেন তখন আসলে ওই দেশে আপনি কোন কাজে যাচ্ছেন এবং কী কাজে কী করতে যাচ্ছেন এটার একটা লিমিট দিবে, কিন্তু যে আপনি সর্বোচ্চ এতটুকু নিতে পারবেন। আপনি যদি আমেরিকা একবার যে ঘুরে আসেন তাহলে বুঝতে পারবেন আপনার প্রত্যেকটা কাজের লিমিট দেওয়া থাকবে। সেটাও আছে, প্লাস যে দেশে যাচ্ছেন ওই দেশের একটা লিমিট দিবে আপনাকে, যে আপনি ওই দেশে গিয়ে এত পরিমাণ জিনিসের বাইরে খরচ করতে পারবেন না, কিংবা এত জিনিস এক বছরে এত পরিমাণ মনে করেন যে ইনকাম বা এত পরিমাণ টাকার বেশি উত্তোলন করা বা ওই দেশে নিতে পারবেন না। বুঝতে পারছেন? এরকম যেমন মনে করেন আপনি যদি স্টুডেন্ট ভিসায় যান, যেমন আপনি প্রথমে যেতে গেলেই কিন্তু আপনার কী করতে হবে, স্টেটমেন্ট অফ পারপোজ বের করতে হবে, এসওপি। এখন এসওপি যখন আপনি লিখবেন তখন তো দেখবেন যে আমি এখানে পড়াশোনা করতে আসছি 1 বছরের জন্য। তখন পড়াশোনা করতে গেলে আপনি যদি মনে করেন $1,00,000 নিয়ে যান, তোরা বলবে ভাই আপনি পড়াশোনা করার জন্য $1,00,000 আনছেন কী কারণে? আপনার তো লাগবে $5,000। আপনি বাকি $95,000 আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যাবে। আপনাকে যে কোনো দেশে যাওয়ার আগে আপনি কোনো কাজ করতেছেন তার এসওপি দিতে হয়, স্টেটমেন্ট অফ পারপোজ। এখন পারপোজে কি আপনি ওখানে লিখতে পারবেন যে আমি এখানে মাস্তি করতে আসছি? মাস্তি করতে আসলে প্রথমেই বলবে যে ভাই তাহলে আপনি দেশেই থাকেন। বুঝতে পারছেন? এটা হচ্ছে আপনি ওই যে কোনো দেশে ট্রাভেল করতে যান বা এটা যান, তাহলে দেখবেন যে কোনো দেশে ঢোকা, এটা দেখবেন উন্নত দেশগুলোতে, যেসব দেশগুলোতে মনে করেন আপনার ঘরের সামনের বনের উচ্চতা থেকে শুরু করে সব কিছু খুব ভালোভাবে কেয়ারফুলি ভেরিফাই করা হয়, ওসব দেশগুলোর কিন্তু দেখবেন সব কিছু অনেক বেশি স্ট্রং। বুঝতে পেরেছেন? আপনি দেখবেন ওখানে গিয়ে 1 গ্লাস পানি খেতে গেলেও আপনাকে হিসাব করে খেতে হবে। তো যাই হোক, আপনারা ওভারঅল বিষয়টা তো বুঝতে পারছেন যে ভাউচিংয়ের শুভঙ্করের ফাঁকিটা কোথায়? এখন মনে করেন যদি কোনো ক্ষেত্রে এইটা উভয় পক্ষ জড়িত থাকে, মানে ভাউচিংয়ে মনে করেন আমাদের দেশের বাইরে যে টাকাগুলো যায় বেশিরভাগ কিন্তু ভাউচিংয়ের মাধ্যমেই যায়। আবার দেখবেন যে কিছু কিছু আছে যেসব প্রোডাক্ট যদি হালকা পাতলা কম বেশি ভাউচিং হয়ে যায় ওটা কিন্তু আবার ধরাও যায় না। হয়তো বা প্রত্যেক প্রোডাক্টে 50 পয়সা করে কী করছে, বাড়াই লিখছে। এখন দেখা গেল ওই 50 পয়সা বাড়ানোর কারণে হয়তো বা 2 লাখ টাকা বেশি খরচ হয়েছে। এগুলো কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আছে আসলে ধরা, সো মাচ টাফ। ঠিক আছে, কিছু কিছু আসলে থাকে বিষয়। তবে যেহেতু ডকুমেন্টেড প্রসিজারে এইটা ডকুমেন্টেশন হয়েছে সঠিকভাবে, তাহলে কিন্তু আর সমস্যা, বুকস অফ অ্যাকাউন্টেও সমস্যা হয় না এবং মিলে যায়। তো বুঝতে পারলেন তো যে আপনার ভাউচার ঠিকভাবে করলেন, ভাউচিং ঠিকভাবে করলেন, ভেরিফিকেশনও ঠিকভাবে করলেন, কিন্তু এখানে সমস্যা কোথায় থাকতে পারে? একেবারে রুট লেভেলে যদি সমস্যা থাকে সেইটা আসলে কোনোভাবে কী করা যায় না, এলিমিনেট করার উপায় থাকে না। বোঝা গেল এবার? আচ্ছা, তার মানে ভাউচিং তো বুঝতে পারছেন, ভাউচিং নিয়ে কোনো সমস্যা আছে? ভেরিফিকেশান যেটা আমরা এই যে এমপ্লয়ি 1-এর একটা ভেরিফিকেশান, এমপ্লয়ি 2-এর একটা ভেরিফিকেশান করছিলাম, এটা থেকেও তো বুঝতে পারছেন এই দুইটা। আর এটাই হচ্ছে মূল জিনিস। এখন এই পুরাপুরি বিষয়টা দেখেন, পুরাপুরি বিষয়টা আপনার হয়তোবা ছোট মনে হতে পারে যে ভাউচিং এবং ভেরিফিকেশানটা একটা চ্যাপ্টার। এই ভাউচিং এবং ভেরিফিকেশনে দেখবেন যে এবার মানে সাধারণভাবে যেগুলো জিনিসগুলো বইতে আসে সেগুলো আমরা একটু খাতা কলম বের করছেন না, একটু লিখেন। মানে বই থেকে এখান থেকে অনেক জিনিস মুখস্থ করানো বা এই সেই অনেক কিছু আছে, আপনারা একটু জিনিসগুলো দেখে নিন। ডেফিনেশন তো বুঝতে পারছেন না? ভাউচিং
এখানে অনেক কোশ্চেন আছে, আপনারা জাস্ট এই 5টা কোশ্চেন আপনাদের হচ্ছে অনলাইন থেকে বা অফলাইন থেকে যেখান থেকে পারেন বা বই আছে না, এই 5টা কোশ্চেন আপনি একটু দেখে নিন ভাউচিং চ্যাপ্টারে সিম্পল যে চ্যাপ্টার বা বইগুলো আছে ওখানে দেখবেন প্রথমে ভাউচার দেওয়া আছে, ভাউচারের বৈশিষ্ট্য দেওয়া আছে, ভাউচারের হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স এই সেই সুবিধা অসুবিধা দেওয়া আছে। আবার পরবর্তীতে ভাউচিংয়ের ক্যারেক্টারিস্টিক্স সুবিধা অসুবিধা এই সে অনেক কিছু দেওয়া আছে, কিন্তু সুবিধা অসুবিধা পড়ে খুব একটা বেশি লাভ নাই, এই জন্য ওগুলোর আমরা পড়াইনি। জাস্ট থিম যেটা সেটা বুঝবেন। তারপরে ক্যারেক্টারিস্টিক্স অফ ভাউচিং মানে জেনারেল ক্যারেক্টারিস্টিক্স, আমরা চিন্তা করতেছি এই ক্ষেত্রে কি নাই, কোনো সমস্যা নাই, সারা পৃথিবীর মানুষ সবাই ভালো। আর যখন আমরা ওয়েজ টু ডিটেক্ট ফ্রড ইন ভাউচিং, সেক্ষেত্রে আমরা কি করতেছি যে ভাউচিংয়ে কত ধরনের ফ্রড হইতে পারে এটাকে ডিটেক্ট করার চেষ্টা করতেছি। আর 5 নম্বরে করতেছি যে কীভাবে এই ফ্রডগুলোকে এলিমিনেট করতে পারি। এলিমিনেট মানে তো বোঝেন যে জিনিসগুলোকে কমানো, কারণ দেখা যাচ্ছে কোনো জিনিসকে আমরা যদি কমাইতে চাই সেক্ষেত্রে কিন্তু একটা নির্দিষ্ট পদ্ধতি আছে, এই পদ্ধতিতে আসলে আমরা কী করতে পারবো, এটাকে কিভাবে কমাইতে পারবো সেই বিষয়টা আর কি। বুঝতে পারছেন এখন? আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন থাকলে বলেন। আমাদের অডিটিংয়ে আমরা মিডের পরে কয়টা চ্যাপ্টার পড়ছি? 2টা না? ইন্টারনাল কন্ট্রোল একটা, ভাউচার এবং ভেরিফিকেশন আর একটা। আমরা একটা ক্লাস টেস্ট নিয়েছিলাম না, সিটি ক্লাস টেস্ট তো ছিল অনেক আগে। আচ্ছা, আমরা এরপরে ফাইনালের আগে আর একটা ক্লাস টেস্টে নিব, 50টা এমসিকিউ দিব, ওখান থেকে 10টা এমসিকিউ আসবে। আর আপনাদের ওই ফাইনালে ওই 50টা এমসিকিউ থাকবে, ওখান থেকে হয়তো বা যে কোনো 10টা এমসিকিউ থাকবে, ঠিক আছে? আপনারা একবারে ওইটা পড়ে ফেলেন। আর ফাইনালের আগ পর্যন্ত আমাদের আর কিছু চ্যাপ্টার আছে, আর হয়তো বা 3টা বা 4টা চ্যাপ্টার আছে, এই চ্যাপ্টারগুলো সিকোয়েন্স অনুযায়ী এটা আলোচনা করা হবে। আচ্ছা, আগে তো দ্বিতীয়টা নিই তারপরে বলবো। আর একটা হলো, একটু কথা শুনুন। আমাদের এই যে চ্যাপ্টারগুলো দেখবেন আপনাদেরকে যখন পড়ানো হচ্ছে শুধুমাত্র এক্স্যাক্ট যেসব জায়গায় সমস্যা থাকে ওইটা দেখানো হচ্ছে। আপনাদের বইতে কিন্তু এই চ্যাপ্টারগুলো অনেক মুখস্থ করে অনেকেই পড়ান, আমি কিন্তু মুখস্থর পরিমাণটা আপনাদেরকে দেইনি, কারণ আসলে মুখস্থ করে আলটিমেটলি ওগুলো আপনার মাথায় থাকবে না। আপনারা থিমগুলো বোঝার চেষ্টা করেন, যে আসলে থিমগুলো ভাউচারে দেখবেন। ভাউচারের কিন্তু এই চ্যাপ্টারে সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে ওভার ভাউচিং আর লো ভাউচিং। এখন এর ভেতরে কতগুলো কি আছে, শুভঙ্করের ফাঁকি আছে, এটা আপনাদের বোঝা দরকার। এটা যদি আপনি বুঝতে পারেন পরবর্তীতে কিন্তু ধরতে পারবেন যে কোনো একটা ভাউচার সম্পূর্ণরূপে সঠিক থাকার পরেও কত প্রকার সমস্যা থাকতে পারে। এবং দেখবেন এই ভাউচিংয়ের সাথে কিন্তু দেখবেন আন্তর্জাতিক বাণিজ্যও জড়িত। আমাদের বিদেশে যখন আমরা টাকা পাঠাই তখনও কিন্তু ভাউচিং জড়িত থাকে। যেমন আপনি যখন বিদেশ থেকে কোনো জিনিস কিনবেন তখন এলসি খোলা থেকে শুরু করে যাবতীয় কাজে সব জায়গায় ডকুমেন্ট কিসের উপর ভিত্তি হবে? ভাউচিংয়ের ওপর। এবং এই ভাউচিংয়ের ভেতরে যদি আসলে সমস্যা না করা যেত তাহলে কিন্তু কোনোদিনও বিদেশে টাকা পাচারে কখনো কি করা যাইতো না, কারচুপি করা যেত না। সবচেয়ে বড় বিষয় হলো ভাউচিংয়ে আমরা কি করতে পারি, সমস্যা করতে পারি। 10 টাকার জায়গায় 100 টাকা লিখতে পারি, এই কারণেই কিন্তু আমরা 10 টাকার জায়গায় কি করতে পারি, 90 টাকা বেশি পাঠাইতে পারি। বোঝা গেল? ভাউচিং জিনিসটা হয়তো দেখতে খুব সহজ, যে লিখলো রেকর্ড করলো, কিন্তু এই লিখা এবং রেকর্ডের ভেতরে অনেক প্রকার শুভঙ্করের ফাঁকি আছে। এটা যদি আপনি সেরকম ভালো করে কি করেন, তদারকি না করেন বা খতিয়ে না দেখেন, তাহলে কিন্তু কোনো দিনই এটা খুঁজে বের করতে পারবেন না। বোঝা গেছে? আচ্ছা, তো শুরু থেকে আর একবার জাস্ট লাস্ট। সর্বপ্রথম ভাউচার মানে তো বোঝেন, স্টেটমেন্ট, সিম্পল একটা ডকুমেন্ট থাকবে, ডকুমেন্টে আপনার নির্দিষ্ট প্রোডাক্ট থাকবে, প্রোডাক্টের নাম ধাম উল্লেখ এবং অ্যামাউন্ট দেওয়া থাকবে। এটা হচ্ছে একটা ভাউচার। দ্বিতীয়টা হচ্ছে ভাউচিং। এই স্টেটমেন্ট যেটা আছে, এই স্টেটমেন্টটা দেখে কোনো একজন লোক নির্দিষ্ট টাকার পরিমাণ এবং যাবতীয় জিনিস লিখে রেকর্ড করবেন, সেটা হচ্ছে ভাউচিং। যেমন হচ্ছে আমরা ওই যে ব্যাংকের কথা বলছিলাম না, যে ব্যাংকে টাকা জমা দিতে গেলে প্রথম যে লোক ওই টাকার বা পে অর্ডারের সিরিয়াল নাম্বারটা লিখে ওই টাকাটা জমা রাখেন এবং কিন্তু একটা খাতায়ও লিখেন এবং ব্যাংকে এখন ওই যে অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে দেখবেন সরাসরি টাকাটা ওই অ্যামাউন্টে পাঠাই দেন। এবং তৃতীয় আরও একজন লোক থাকে যারা ওই ভাউচারটা বা পে অর্ডার রিসিপ্টটা দেখে এবং ওই টাকার অ্যামাউন্টটা মিলাই দেখে, যে পে অর্ডারে 10,000 টাকা লেখা আছে কিন্তু পাঠানোর সময় কি 1,000 টাকা পাঠানো হয়েছে কি না। এই দুইটা জিনিস মিলিয়ে দেখে যখন ঠিক থাকে তখন এটা ভেরিফাইড বা ওকে লিখে পাশে সিগনেচার করে দেয়। এটাই হচ্ছে ভেরিফিকেশান। বোঝা গেল? তো এটাই ভাউচিং প্রথম জনের দ্বারা হয় এবং দ্বিতীয় জন ভেরিফিকেশান করেন। এবং এই হচ্ছে টোটাল প্রসিজার।
টোটাল 3টা স্টেপ, কিন্তু দেখবেন এই 3টা স্টেপের ভিতরে কিন্তু অনেক কি আছে, বিভিন্ন জায়গায় কারচুপির সুযোগ আছে। এখন দেখবেন পদ্ধতি যতটা স্ট্রং হবে, কারচুপির বিভিন্ন নতুন নতুন কি হবে, পদ্ধতি সৃষ্টি হবে। তো এই জন্য আপনাদের যখন অডিটিংয়ের হিসাবে যাবেন তখন কিন্তু মনে রাখবেন যে ভাউচার যদি দেখেন ঠিক আছে, ভেরিফিকেশনও ঠিক আছে, তার মানে এটা কিন্তু বুঝে নেবেন না যে আসলে সব কিছুই ঠিক আছে। আসলে ভাউচারও ঠিক থাকতে পারে, ভেরিফিকেশনও ঠিক থাকতে পারে, ভাউচিংও ঠিক থাকতে পারে, কিন্তু ওভারঅল সব কিছুই ভুল থাকতে পারে। বোঝা গেল যেটা হয়, এবং আপনি কিন্তু সরাসরি এটা বোঝার পরেও ধরতে পারবেন না যদি না কেন আপনার হাতে স্ট্রং কোনো এভিডেন্স না থাকে। যদি মনে করেন আমি একটা মার্কারের দাম 1000 টাকা দিয়ে ভাউচিং করি, সেক্ষেত্রে দেখবেন আমাদের এই যে বিভিন্ন জায়গায় দেখবেন যে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় এটা ধরা পড়ে যে হয়তো বা এমন কোনো জিনিসের দাম রাখছে এত যেটা কোনোভাবে প্রাসঙ্গিক না। তো তো আমরা অন্য কোনো কথা না বলি, তো এই যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো যদি ছোটোখাটো তারতম্য থাকে, যেমন হয়তো বা আমি এর একটা দাম দিলাম 60 টাকা, এটা কিন্তু আপনি ধরতে পারবেন না যে হ্যাঁ বাজারের দাম বেশি ছিল, কিন্তু এটার দাম তো যদি 500 টাকা, তখন কিন্তু আপনি ধরতেই পারবেন যে বাজার যতটাই ডিফিকাল্ট হোক 500 টাকা হবে না। ঠিক আছে? তো এই যে পদ্ধতিগুলা, এই পদ্ধতিগুলোর ভেতরেই যে কারচুপি আছে, এটা ধরাটাই হচ্ছে ভাউচিং চ্যাপ্টারের মূল বৈশিষ্ট্য। আর আপনারা যখন চ্যাপ্টার বা বই পড়বেন ওখানে রিডিং একবার একটু পুরোপুরি পড়ে রাখেন। কথা বুঝতে পারছেন? আচ্ছা, আর কারো কোনো সমস্যা, প্রশ্ন? ঠিক আছে, তো আজকে পর্যন্তই।